পাহাড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে যে নামগুলো সামনে এসেছিল এবং যে অভিযোগ উঠেছিল, হাইকোর্টের নির্দেশে কিন্তু আবার সিবিআই তদন্ত চলে গেল, সিবিআইয়ের হাতে কিন্তু সেই তদন্তভার চলে গেল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দ। বিমলবাবু নমস্কার আপনাকে। এই যে নিয়োগ দুর্নীতি এবং পাহাড়ের যে নিয়োগ হয়েছে সেই নিয়েও কিন্তু অভিযোগ উঠেছে, ত্রিরাঙ্কুরের নাম জড়িয়েছে এবং রাজ্যের একজন দুজন মন্ত্রীর নামও জড়িয়েছে। কি বলবেন, সিবিআই তদন্ত করবে, কোর্ট নির্দেশ দিলেন? না, আমি জানি না, এটা এখন এবারে গুনতে হবে যে কত নম্বর সিবিআই এর তদন্ত হচ্ছে এটা আর কি। বোধহয় এই সরকার এই দলটা ক্ষমতায় আসার পর তো মানে গুনে শেষ করতে পারবো না কত নম্বর সিবিআই আছে। আসলে কি বলবো, এই দলটা সম্পর্কে বিচার বিভাগ থেকে শুরু করে কারোরই আর কোনো আস্থা নেই, এদের প্রশাসন সম্পর্কে কোনো আস্থা নেই। এবং বারবার সিবিআই তদন্ত দিয়ে একটা বিষয় প্রমাণিত হচ্ছে যে এই সরকারটা সত্যি একটা অদ্ভুত প্রশাসন চালাচ্ছে এই দলটা। যারা প্রশাসন চালানোর কি বলবো বিন্দুমাত্র যাদের না আছে যোগ্যতা, না হচ্ছে প্রশাসনিক ভাবনা, না কোনো প্রশাসনিক দর্শন, তাই চালালে যা হয়। আর একটা কথা, যে মানুষগুলোর নামে আজকে এই অভিযোগগুলো উঠে এলো তারা প্রত্যেকেই তো বহুদিন ধরে অনেকেই তাদের অনেকের নামে অভিযোগ করছিল, তারা বিভিন্ন জায়গায় খুব বড় বড় কথা বলতো। আজকে এমন অবস্থা হলো যে তাদের কিন্তু এবার তদন্তের মুখোমুখি হতে হবে। অর্থাৎ আর কিচ্ছু নয়, এদের আস্তে আস্তে সার্কেল ছোট হচ্ছে, এবারে কন্ট্রোলে আসবেই, এরা কিছু করার নেই, এদের মানে জবাবদিহি করতেই হবে, আজ হোক কাল। কিন্তু যে অভিযোগ করছে ববি হাকিম, কারণ সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হেলিকপ্টার বা যে চার্টার্ড ফ্লাইট সেখানে কিন্তু আয়কর দফতর তল্লাশি করতে গিয়েছিলেন, সেই নিয়ে কিন্তু ববি হাকিম বলছেন যে এজেন্সিকে কিভাবে কাজে লাগাচ্ছে বিজেপি। এবং শুধু তাই নয়, অভিষেক যাতে সভাস্থলে যেতে না পারে তাকে দেরি করিয়ে দেওয়া হয়, তার জন্য চক্রান্ত চলছে। না, একে তো এখান থেকে তমলুক যেতে গেলে হেলিকপ্টারে যেতে হয়, না বোঝাই যাচ্ছে কেমন সব নেতা, এরা নাকি জনগণের প্রতিনিধি। ভালো কথা, এই হেলিকপ্টারে ঘন্টায় 3 থেকে 3.5 লক্ষ টাকা নাকি ভাড়া লাগে। বোঝাই যাচ্ছে যে দলটা কত টাকার মালিক হচ্ছে, সে হোক গে। কিন্তু কথা হচ্ছে যে তাকে কি হেলিকপ্টার থেকে নামিয়ে দিয়ে সার্চ করা হয়েছে? হয়নি তো। আগের দিন যখন হেলিকপ্টারে ট্রায়াল রান হচ্ছে সেই সময় হেলিকপ্টারে গিয়ে কিছু খোঁজ খবর নিয়েছে। তো এটা অপরাধ কি হলো? কেউ কি আইনের ঊর্ধ্বে নাকি? কাউকে নামিয়ে দেওয়া হয়নি, যাওয়া বন্ধ করা হয়নি। এখান থেকে তমলুক আমরা তো বাসে যাই, ট্রেনে যাই, হার্ডলি 2.5-3 ঘন্টা লাগে, আর ওদের তো যা এসকর্ট থাকে 2-2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারে, তাই হেলিকপ্টারে যেতে হয়, খুব ভালো কথা। কিন্তু তারপরেও এই ধরনের কথা বলে আর কিচ্ছু নয়। এগুলো এই যে বলে না, কেউ দড়ি দেখে সাপ সাপ বলে চেঁচায়, তাতে হয় সে নিজে আতঙ্কে আছে অথবা আতঙ্ক তৈরি করতে চাইছে। এগুলো এইরকমই, আর কিচ্ছু নয়। মুখ্যমন্ত্রী বলছেন গলি গলি মে শোর হে, বিজেপি চোর হে। ওটা একসময় রাজীব গান্ধী সম্পর্কে বলা হতো, ওই সময় থেকে উনি কংগ্রেস করছেন, তো ফলে ওনার মনে পড়ে গেছে আর কি এই ধরনের কথাবার্তাগুলো। বিজেপিকে কেউ চোর বলে না। বিজেপি গত 10 বছর ধরে কেন্দ্রে সরকার চালাচ্ছে, একটা অভিযোগ আছে, প্রমাণ করতে পারবেন? এইসব কথা বলে লাভ নেই। ওই বক্তৃতায় অনেকে অনেক কথা বলে, ওগুলোকে অত গুরুত্ব দেওয়ার কিছু হয়নি। কিন্তু জলপাইগুড়ির মানুষের জন্য প্রধানমন্ত্রীজি এলেন, কিছু বললেন না, শুধু একমাত্র তৃণমূল দুর্নীতিবাজ দল, দুর্নীতিগ্রস্ত দল এইটুকুনি বলে গেলেন। তাহলে মানুষের জন্য কেন বললেন? তো মানুষের জন্যই বলা হয়েছে, এবং ওখানে হয়তো জানা নেই যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারা ঝাঁপিয়ে পড়েছে ত্রাণ এবং পুনর্বাসনে। সেখানকার যিনি প্রার্থী তিনিও গেছেন, সুতরাং বিজেপি তাদের পাশেই রয়েছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেননি, কিন্তু বিজেপি কাজ করে দেখায়, সবসময় উল্লেখ করার প্রয়োজন তেমন একটা হয় না। এগুলো আর কিচ্ছু না, কোনো খুঁত খুঁজে পায়নি, কোথাও একটা খুঁত খুঁজে পাচ্ছে আর কি। ও তৃণমূলের এই কেউ মানবে না, মানুষ মানবে না এসব। 100 দিনের কাজের টাকা আটকে রেখেছেন, বন্ধ করেছেন, কে আপনাকে অধিকার দিয়েছে? সরাসরি চ্যালেঞ্জ করছেন প্রধানমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী বলছে আইন অধিকার দিয়েছে। আইনের ধারা অনুযায়ী 100 দিনের কাজের প্রকল্পে যদি চুরি হয় তাহলে সেই টাকা বন্ধ করা হতে পারে, এই অধিকারটা আইন দিয়েছে। বহুদিন আগে 2018-19 সাল থেকে কেন্দ্রীয় সরকার এই রাজ্য সরকারকে বলে আসছিল যে এখানে 100 দিনের কাজের প্রকল্পের টাকা চুরি হচ্ছে, কিচ্ছু ব্যবস্থা নেয়নি। এরা তো প্রথমে জব কার্ডগুলোর সঙ্গে ব্যাংকের লিঙ্ক করেনি, আধারের সঙ্গে লিঙ্ক করেনি। যখন লিঙ্ক করা হলো দেখা গেল লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড। ফলে অন্যায়টা রাজ্য সরকার করেছে। আর যদি তাদের মনে হয় অন্যায় হয়েছে, কোর্টে চলে যাক না। কেন্দ্রের সঙ্গে রাজ্যের যদি বিরোধ থাকে তাহলে তো সুপ্রিম কোর্টে যেতে হয়। সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? আসলে আরও ধরা পড়ে যাবে বলে যাচ্ছে না। তাই চুরি করার জন্য টাকা দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী বলছেন 3-4 দিন সময় দিলাম, খালি বলছেন দুর্নীতি হয়েছে, যদি তাই হয়ে থাকে শ্বেতপত্র প্রকাশ করুন, সরাসরি চ্যালেঞ্জ।
শ্বেতপত্র অলরেডি রাজ্য সরকারকে কেন্দ্র কত দিয়েছে সে ব্যাপারে অর্থ দপ্তর শ্বেতপত্র প্রকাশ করেছে, অলরেডি প্রকাশ করেছে। সুতরাং সেই শ্বেতপত্র উনি দেখে নিন। আর দুর্নীতি কোথায় কী হয়েছে পাবলিক জানে, আবার শ্বেতপত্র প্রকাশ করতে হবে কেন? রাজ্য সরকার প্রকাশ করুক শ্বেতপত্র, কেন্দ্র কেন প্রকাশ করতে যাবে? আমরা তো বলেই দিয়েছি কোথায় কি দুর্নীতি হয়েছে এবং সেগুলো প্রমাণিত। ফলে এগুলো নিয়ে শ্বেতপত্রে কেন্দ্র এখন আর খেয়ে দেয় কাজকর্ম নেই, ওসব বলে লাভ কী আছে? কিন্তু মিথ্যেবাদী দল 15 লক্ষ টাকা করে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে যাওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রীজি, কোথায় সেই টাকা? প্রধানমন্ত্রী ও কথা একবারও বলেননি। প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন যে বিদেশে যা টাকা আছে সেই টাকা যদি এদেশে আনা যায় তাহলে প্রতিটি লোকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা কিন্তু ঢুকে যেতে পারে, এত টাকা। এইভাবেই উদাহরণটা দিয়েছিলেন, পরে এটা ব্যাখ্যাও দেওয়া হয়েছে। উনি কোথাও বলেন যে টাকা আনবো দিয়ে সবার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবো, এবং বিজেপি সেই বাইরের টাকা আনার চেষ্টা করছে এবং এখন অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে। তাই এদেশ থেকে সম্পদ চোরাচালান তো অনেকটাই বন্ধ হয়ে গেছে। তাতে কারো কারো কষ্ট হতে পারে, কিন্তু কিছু করার নেই, সেগুলো বন্ধ করাই হবে। সম্প্রতি কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের 2টো বাড়ি বাজেয়াপ্ত করলো ইডি, এবং যে টাকা বাইরে গেছে, মানে জানা যাচ্ছে সূত্র মারফত দুবাইতে সেই টাকা গেছে, সেইগুলো বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। কি বলবেন? কি দুঃখের কথা, সত্যি এই দলটা ক্ষমতায় এসেছিল একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে। এবার দেখা গেল যে এই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে প্রায় 10,000 কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগ, গোটা রেশন দুর্নীতিটা প্রায় 30,000 কোটি টাকা। কাকে কি বলবো, মানে সত্যি লজ্জা লাগে যে এরকম একটা দল ক্ষমতায় আছে পশ্চিমবাংলায়। এখনও 4টে লোক হলেও হয়তো ভোট দেয়, আর ভোট হয়তো কেউ দেবে না এদের, কিন্তু 2-10টা লোক তো এখনও ভোট দেয়। সত্যি এটা হাস্যকর ব্যাপার। কী করে এই দলটা এখনও মুখ তুলে কথা বলে, এই দলের নেতাগুলো আমি সত্যি বুঝে উঠতে পারি না। মানুষের সামান্যতম লজ্জা শরম থাকে তো, এদের সেটাও বোধহয় খেয়ে বসে আছে। কিন্তু মোদিজি তো সমস্ত প্রকল্পের টাকা আটকে দিয়েছে। যা উন্নয়ন হচ্ছে তৃণমূল কংগ্রেস করছে, লোকের বাড়ি বাড়ি জল পৌঁছে দিচ্ছে। সম্প্রতি সায়নী ঘোষও তিনি বলেছেন যে রাস্তায় দেখছেন রাস্তা কাটা, পাইপ মানুষের ঘরে ঘরে চলে যাচ্ছে এবং সমস্ত জল মানুষের দোরগড়ায় পৌঁছে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মিথ্যে কথা বলেছে। ঘর ঘর নল সে জল, ওটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, রাজ্য সরকার তার ইমপ্লিমেন্ট করছে এবং দেরি করেছে। গোয়া যেখানে 100% বাড়িতে জলের কল চলে গেছে, পশ্চিমবঙ্গ সেখানে 40%ও এখনও পারেনি। সুতরাং পশ্চিমবঙ্গ আগে ঠিকমতো কাজগুলো করুক, তারপরে কেন্দ্রের টাকার অভাব হচ্ছে না। ঠিকমতো কাজ করলে টাকার অভাব নেই, চুরি করলে টাকা দেওয়া হবে না, তো পরিষ্কার নীতি, এই নীতি মানতেই হবে। কিন্তু বিমলবাবু, বিষয়টা হচ্ছে যে আমরা কাজ করছি, কাজ করছে না কে না, যারা বলছে তারা কাজ করছে না। সম্প্রতি সায়ন্তিকা কিন্তু সরাসরি সজল ঘোষের উদ্দেশ্যে বলেছেন যে তিনি নির্বাচনে জিতে কাউন্সিলর হয়েও তিনি নিজের ওয়ার্ডের মানুষজনকে ছেড়ে অন্য জায়গায় এসে পড়ে আছে, তাকে টিভিতে বেশি দেখা যায়, কাজে দেখা যায় না। জিতবো আমরা। সজল ঘোষ কী কাজ করে ওই ওয়ার্ডের মানুষকে জিজ্ঞেস করলে ওরা উত্তর দিতে পারবে। সজল ঘোষ তার কাজের সামলে যদি টিভিতে যান, এদের কোনো আপত্তির কী আছে? আর সবচেয়ে বড় কথা, এরা যে বিধানসভার ক্যান্ডিডেটদের ইয়েতে পাঠিয়েছে, লোকসভায় কেন পাঠিয়েছে? একজন মন্ত্রীকে লোকসভায় দাঁড় করিয়েছে কেন? উত্তরটা তো, আরে এরা জানেই না, থুতু ওপরের দিকে ফেললে নিজের মুখেই পড়ে, এদের সেই বোধটুকুও চলে গেছে। তাহলে এদের এমএলএ বা মন্ত্রীদের এরা কেন নির্বাচনে দাঁড় করিয়েছে, লোকসভা নির্বাচনে? তাহলে সেখানে ব্যর্থ কি এরা মেনে নিচ্ছে? আসলে এই রাজনীতি না করলে, রাজনীতি সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান যদি না থাকে, এই ধরনের কথাই বলে। কাকে কি বলবো, একদম মানে এরা রাজনীতির শিক্ষানবিশ, একেবারে কিচ্ছু কোনো জ্ঞান নেই এদের। কিন্তু আয়ুষ্মান ভারত কেন্দ্রীয় প্রকল্প হওয়া সত্ত্বেও রাজ্যে কেন হচ্ছে না, সেটা কেন্দ্র উত্তর দিতে পারবে। কেন্দ্র কেন পশ্চিমবাংলাকে আয়ুষ্মান ভারত দিচ্ছে না? তার কারণ হচ্ছে রাজ্য সরকার অ্যাকসেপ্ট করছে না, অন্যান্য রাজ্য অ্যাকসেপ্ট করছে। তাই রাজ্য অ্যাকসেপ্ট করুক না, রাজ্য বলুক আমরা আয়ুষ্মান ভারত অ্যাকসেপ্ট করছি, ব্যাস, তাতেই চালু হয়ে যাবে। রাজ্য যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে ব্যক্তিগতভাবে যদি করে, তাতে এ রাজ্যের কোথাও কোনো ইয়েই পাবে না, সুবিধেই পাবে না, রাজ্যের কোনো হসপিটালের সুবিধে পাবে না। ফলে আয়ুষ্মান ভারত চালু করে লাভ নেই। ফলে রাজ্য সরকার আগে নীতিগত ঘোষণা করুক, নীতিগতভাবে যে আমরা আয়ুষ্মান ভারতকে গ্রহণ করলাম, তারপরে তো কথা। সেটা করছে না কেন? এক ভোট এক দেশ হলে কিন্তু নির্বাচনই হবে না ঠিক করে, এটা একটা শৈলতন্ত্র রাজত্ব চলছে। এক দেশ এক ভোট, এটা নিয়ে একটা কমিটি হয়েছে, হাইপাওয়ার্ড কমিটি, যে কমিটির শীর্ষে ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রীযুক্ত রামনাথ কোবিন্দ মহাশয়। তিনি তার রিপোর্ট দিয়েছেন। এবার এই নিয়ে আলোচনা হবে। যতক্ষণ না আইন আসছে ততক্ষণ এসব নিয়ে কথা বলার দরকার নেই। আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি, এক দেশ এক নির্বাচন তো আমাদের দেশে 67 অবধি ছিল, তার দেশটাকে উচ্ছন্ন গিয়েছিল, ভালোই তো ছিল, একবারই নির্বাচন হয়ে যেত। তারপরে এই বিধানসভাগুলো বিভিন্ন সময়ে ভেঙে যেত, লোকসভা মাঝে মাঝে ভেঙে যেত, তার জন্য অন্তর্বর্তীকালীন নির্বাচন হতো। যার জন্য এক দেশ এক নির্বাচন ব্যবস্থাটার কথা আবার এসছে। কারণ বিভিন্ন সময়ে নির্বাচন হলে উন্নয়নমূলক কার্যকলাপ বন্ধ থাকে, মানে বিভিন্ন সময়ে এমসিসি চালু হয়ে গেলে সেখানে কাজ
কাজ করা যায় না। এই তো একটু আগে আপনাকেই বললাম যে জলপাইগুড়িতে এমসিসি চালু থাকার জন্য টাকা দেওয়া যাচ্ছে না, এগুলো তো মডেল কোড অফ কন্ডাক্ট, নির্বাচন কমিশনে কিচ্ছু বলার নেই। ফলে এগুলো যখন একবারই নির্বাচন হবে, বিধানসভা এবং লোকসভার একবারই তৈরি হবে, ইলেকটোরাল রোল তৈরি হবে, সরকারি কর্মচারীদের এই কাজে বারবার নিয়োজিত হতে হবে না, একবার নির্বাচন হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ নির্বাচন একবারই ভোটটা দিতে পারবে, স্থায়ী সরকার হবে, সব দিক দিয়ে এটা সুবিধে। কিন্তু যতক্ষণ না আইন প্রণয়ন হচ্ছে ততদিন কিছু বলা যাবে না এটা নিয়ে, আগে আইন তৈরি হোক। তো বিজেপি পুলিশদেরকে গেরুয়া ড্রেস, গেরুয়া পোশাক পরিয়ে দিচ্ছে, তাহলে যদি তাদের পোশাক পরানো হয় তাহলে সন্ন্যাসীরা বা সাধুরা যাবে কোথায়? গেরুয়া পোশাক ওই আমাদের এখানে বিশ্বনাথ মন্দিরে মনে হয় এটা একটা দেওয়া হয়েছে, কিন্তু পুলিশের যা ড্রেস তাই থাকবে। কিন্তু যখন মন্দিরে যাবে তখন ওই স্পেশাল কিছু বলা হয়েছে, কিন্তু পুলিশের অরিজিনাল ড্রেসে গেরুয়া একবারও হয়নি। এগুলো হাস্যকর কথাবার্তা। মন্দিরে যখন যাবে তখন এই গেরুয়া ড্রেসের বদলে আমার মনে হয় মানে খাকি ড্রেসের বদলে গেরুয়াটাই তো অনেক বেটার ড্রেস হবে। অসুবিধা কী হয়েছে? বলছি ইভিএম এবং ভিভিপ্যাটের যে চিপ সেটা কে তৈরি করছে? কমিশন বলছে না কেন? প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী। কমিশনকে জিজ্ঞেস করুন, এই উত্তর একমাত্র নির্বাচন কমিশন দিতে পারবে, কারণ ওটা একটা সাংবিধানিক সংস্থা। তার উত্তর অন্য কেউ দিতে পারে না, দেওয়া উচিতও নয়। নির্বাচন কমিশনই বলতে পারবেন এটা। এই যে ইস্তেহার প্রকাশ হয়েছে বিজেপির এবং 33টা একটা টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, কি বলবেন, কতটা আশাবাদী? মানে সেটা কি পার হবে? অবশ্যই পার হবে। বিজেপি এমন একটা দল যে কথা দিয়ে কথা রাখে। এই ইস্তেহারে কিন্তু প্রথমে বলা আছে আমরা কি কি করেছি, তারপরে আমরা কি কি করব। একটা আধুনিক ভারত মূল কথা। এই ইস্তেহার 75-76 পাতার, এখন বলতে গেলে এটাই 3 ঘন্টা লেগে যাবে। আমি এই ডিটেল আলোচনায় যাব না, আমি শুধু এইটুকু বলবো যে 2047 সাল ভারতবর্ষের স্বাধীনতার 100 বছর। 100 বছরে একটা উন্নত ভারত, আধুনিক ভারত গড়ে তোলার লক্ষ্যে এই ইস্তেহার, সেই লক্ষ্য আমরা অর্জন করবই। কোচবিহার বিমানবন্দর আমরা তৈরি করেছি, দিল্লির টাকায় হয়নি। কে বললো? কোচবিহার মুখ্যমন্ত্রী বলছে। কোচবিহার বিমানবন্দর চালু হয়নি কেন? কোচবিহার বিমানবন্দর অনেক আগে থেকে ছিল, আমরা তৈরি করেছি। আবার কি অ্যাভিয়েশন ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া এগুলো হয় নাকি? আর কোচবিহার বিমানবন্দর রাজ্য সরকার তৈরি করেছে নাকি তৃণমূল সরকার তৈরি করেছে? এইসব কথা বলে লোককে বিভ্রান্ত করার দরকার নেই। ওটা অনেক পুরনো বিমানবন্দর ছিল, ওটা ইনঅ্যাক্টিভ হয়েছিল, আবার চালু করার চেষ্টা হচ্ছে। কিন্তু আমাদের দেশে রাজ্যের যা অবস্থা, অন্যান্য রাজ্যে 2-3টে এয়ারপোর্ট আছে, সেগুলো ফাংশনাল থাকে। আমাদের এখানে ওই আছে যা দমদম এয়ারপোর্ট, আর একটা ওই ইয়ের কাছে করেছে, বর্ধমানের কাছে যে এয়ারপোর্টটা করেছে, কি জায়গাটার নাম যেন, সেখানে একটা এয়ারপোর্ট করেছে। আর কোনো এয়ারপোর্ট সেভাবে কার্যকরী হচ্ছে না, কারণ শিল্প নেই, কিছু নেই, মানুষের হাতে টাকা নেই। সেইগুলো করুক, তারপর এয়ারপোর্টের ভাবনা হবে। আর রাজ্য সরকার এয়ারপোর্ট বানিয়েছে এই দল, ওটা একদম বাজে কথা, বানায়নি ওটা। দিল্লির টাকায় হয়নি, মানে রাজ্য সরকার টাকা দিয়ে করেছে। আরে যেই করুক না কেন, বর্তমান সরকার তো দেয়নি। এবং এই যখন এয়ারপোর্টটা তৈরি হয়েছে অনেক আগে, দিল্লির টাকা ছিল না। কে বললো? ভুল তথ্য এগুলো ছিল। একদম শেষ যাব, মুখ্যমন্ত্রী বলছেন আমার সাথে যারা ভালো ব্যবহার করবে আমি তাদের বাড়ির বাসনও মেজে দেবো, কারণ আমি রান্না করতে, বাসন মাজতে, আঁকতে, হারমোনিয়াম বাজাতে, বাঁশি বাজাতে সব কিছু করতে ভালোবাসি। বাঙালি খুব সিরিয়াস মুখ্যমন্ত্রী চাইছে এখন, জাস্ট এইটুকুই উত্তর দেবো। সিরিয়াস মুখ্যমন্ত্রী চাইছে যিনি রাজ্যের উন্নতি করবেন, কারণ এই রাজ্য শেষ হয়ে গেছে। 1967 থেকে শেষ হওয়া শুরু হয়েছে। 67 থেকে 71-72 একটা যুক্তফ্রন্ট সরকার, একটা ডামাডোল চললো। 72-77 কংগ্রেসি ডামাডোল। 77 থেকে 2011 বাম আমলে রাজ্য ক্রমশ পেছলো, এবং তারা যা পিছিয়ে ছিল এরা তাকে শেষ করে দিল। তাই আমরা চাই এমন একজন মানুষ যিনি সিরিয়াসলি রাজ্যটাকে সামনের দিকে নিয়ে যাবেন। বিধানচন্দ্র রায়ের মতো কেউ একজন মানুষ। এই ধরনের কথাবার্তা বললে কমাই আস্থাটাগুলো মানে হারিয়ে যেতে থাকে। এগুলো কথা আমার আর এগুলো উত্তর দেওয়ারও কোনো প্রয়োজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করে সংগ্রাম করে উঠেছেন, তিনি তো সিরিয়াস ছিলেন, তার সংগ্রামটা তো সিরিয়াস সংগ্রামই ছিল, এবং সিরিয়াস সংগ্রাম করেই তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং সিরিয়াসলি একাধিক ভালো ভালো প্রকল্প চালু করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, একাধিক। ওই শ্রী চালু হয়েছে, রাজ্যের অবস্থা বিশ্রী হয়ে গেছে। আর তার সংগ্রামকে নিশ্চয়ই আমি কৃতিত্ব দেবো, কিন্তু প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় না, কোনো কৃতিত্ব নেই, বরং বললে শূন্যই পাবেন। তাহলে ইসবার 400 পার? অবশ্যই বিজেপি ইসবার 400 পার বেশি পাবে। অসংখ্য ধন্যবাদ বিমলদা, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।